আজকে জৈব রসায়ন চ্যাপ্টার শুরু হচ্ছে, তাই তো? ক্লাস 10 জৈব রসায়ন চ্যাপ্টার। চল, অর্গানিক কেমিস্ট্রি লিখি। চ্যাপ্টারের নাম জৈব রসায়ন। জৈব রসায়ন। কে কে এই চ্যাপ্টারটা পড়েছিস? কম বেশি কি জানিস? পড়েছিস কেউ কিছু? কেউ কিছু পড়েছিস? ইথেন মিথেন এই সমস্ত কিছু আছে না, সব লাস্টে সব এন যোগ নাকি? আচ্ছা, প্রথমে আসছে কি যে জৈব রসায়ন অ্যাকচুয়ালি কি, মানে প্রথমে দেখ, প্রথম যখন কেমিস্ট্রি শুরু হয় তো কিছু যৌগ যখন আবিষ্কার হয় সেখানে আমরা যত রাসায়নিক যৌগ আছে তাদেরকে দুভাগে ভাগ করি, ঠিক আছে? তো রাসায়নিক যৌগকে আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে জৈব যৌগ, একটা হচ্ছে অজৈব যৌগ। হচ্ছে জৈব যৌগ আর একটা হচ্ছে অজৈব যৌগ। অজৈব যৌগ। এখন কথা হচ্ছে জৈব যৌগ কাকে বলে, অজৈব যৌগ কাকে বলে, ঠিক না? তো প্রথম বিজ্ঞানীরা যেভাবে ভাবে যে যেটা প্রাথমিক ধারণাটা কি, যে যাদেরকে কোনো মানে সজীব বস্তুর মধ্যে পাওয়া যায়। সজীব বস্তু মানে কি? উদ্ভিদ, প্রাণী, এই সমস্ত যাদেরকে কোনো সজীব বস্তুর মধ্যে পাওয়া যায়। তো উদ্ভিদ অথবা প্রাণীর দেহে মানে উৎপন্ন হয়। উদ্ভিদ উদ্ভিদ অথবা প্রাণী দেহে পাওয়া যায় বা উৎপন্ন হয়। মানে এটা হচ্ছে কি, প্রথমে বিজ্ঞানীরা এরকম করে ভাগ করে উৎপন্ন হয়। প্রাথমিক ধারণা বলে লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি প্রাথমিক ধারণা। তো স্বাভাবিকভাবে কিছু কিছু উদাহরণ চলে আসবে, যেমন আমি যদি বলি যে প্রোটিন। প্রোটিন কোথায়? প্রোটিন কি কোনো জড় পদার্থ তৈরি করতে পারবে? উদ্ভিদে পাওয়া যেতে পারে, প্রাণীতে পাওয়া যেতে পারে, প্রোটিন হতে পারে। তাহলে উদাহরণ কি হতে পারে? প্রোটিন। যদি বলি যে হিমোগ্লোবিন, ঠিক না? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন। তারপরে হচ্ছে কি, আমি যদি বলি যে সুগার। সুগার হচ্ছে কি, সুগারও কিন্তু প্রাণী দেহে তৈরি হচ্ছে, উদ্ভিদ দেহেও তৈরি হচ্ছে। গ্লুকোজ, গ্লুকোজ হয় না সালোক সংশ্লেষ পদ্ধতিতে, ঠিক না? ভিটামিন, ও যেমন বললো ভিটামিন, এগুলো হচ্ছে সব হচ্ছে কি প্রাণী অথবা উদ্ভিদ যে কোনো জায়গায় তৈরি হচ্ছে বা পাওয়া যাচ্ছে। তো বাদ বাকিগুলো কি হয়ে যাবে? অজৈব যৌগ, মানে কোনো জড় পদার্থ যাদেরকে তৈরি করছে। অজৈব যৌগ হচ্ছে কি, যেগুলি যেগুলি প্রাণী অথবা উদ্ভিদ দেহে পাওয়া যায় না। প্রাণী অথবা উদ্ভিদ দেহে পাওয়া যায় না। পাওয়া যায় না, এটা প্রথমে বলা হয়েছে, ঠিক না? তো বিজ্ঞানীরা ভেবে দেখলো কি যে প্রাণী দেহে যেগুলো তৈরি হচ্ছে এদেরকে পরীক্ষাগারে কিন্তু তৈরি করা যাচ্ছে না প্রথমে। তো ভাবলো কি যে একজন বিজ্ঞানী বার্জেলিয়াস, ঠিক না? বার্জেলিয়াস বলে কি যে এই যে জৈব যৌগগুলো না, এই জৈব যৌগগুলোকে তৈরি করতে গেলে একটা অদ্ভুত রকমের শক্তি দরকার, মিস্টিরিয়াস ফোর্স দরকার। এবং এগুলো কেবল সজীব বস্তুই তৈরি করতে পারে, আমরা হচ্ছে পরীক্ষাগারে তৈরি করতে পারি না। এটাকে বলে, মানে সোজা কথায় বলতে গেলে যে জৈব যৌগ তৈরি করতে গেলে একটা প্রাণ দরকার, মানে প্রাণ শক্তি দরকার, ঠিক না? জৈব যৌগ তৈরি করতে গেলে কমসে কম একটা প্রাণ দরকার, গাছ হোক কি মানে প্রাণী হোক। তো সেটার হচ্ছে কি একটা প্রাণ দরকার। এই জন্য এই সূত্রটাকে কি এই একটা, এটা সূত্র নয়, এটাকে বলে একটা তত্ত্ব, ঠিক আছে? হাইপোথেসিস বলে। তো সেই বার্জেলিয়াসের প্রাণ শক্তি তত্ত্বটা পরীক্ষায় লিখতে পড়ে, ঠিক না? কিন্তু পরবর্তীকালে দেখা যায় কি যে বার্জেলিয়াস এই যে যে প্রাণ শক্তি তত্ত্বটা দিয়েছে,
যে যত এখানে যৌগ আছে, জৈব যৌগগুলো এরা কেবলমাত্র যাদের প্রাণ আছে তারা তৈরি করতে পারবে, এটা পরবর্তীকালে ভুল প্রমাণিত হয় এবং পরীক্ষাগারে যথেষ্ট পরিমাণে জৈব যৌগ তৈরি করা যায়, পরবর্তীকালে বিজ্ঞানীরা আবিষ্কার করে। তো লেখ, বার্জেলিয়াসের প্রাণ শক্তি তত্ত্ব বা ভাইটাল ফোর্স থিওরিটি লেখো। বার্জেলিয়াসের প্রাণ শক্তি তত্ত্ব বা ভাইটাল ফোর্স থিওরিটি লেখো। ইংরেজি না লিখলেও হবে, লেখ বার্জেলিয়াসের প্রাণ শক্তি তত্ত্বটি লেখো। আচ্ছা, এটা কোশ্চেন। এবার উত্তর কি লিখবো, এরকম করে হেডিং দিবি যে বার্জেলিয়াসের প্রাণ শক্তি তত্ত্ব অনুযায়ী বার্জেলিয়াসের প্রাণ শক্তি তত্ত্ব অনুযায়ী কি হবে? এক নম্বর কি, যে জৈব যৌগগুলি কেবলমাত্র উদ্ভিদ অথবা প্রাণী, অর্থাৎ যাদের মধ্যে প্রাণ শক্তি আছে তাদের দ্বারা উৎপাদিত হয়। জৈব যৌগগুলি কেবলমাত্র উদ্ভিদ অথবা প্রাণী, অর্থাৎ যাদের মধ্যে প্রাণ শক্তি আছে তাদের দ্বারা উৎপাদিত হয়। ঠিক আছে। কি হবে? হচ্ছে যে জৈব যৌগগুলিকে আমরা কি না পরীক্ষাগারে প্রস্তুত করতে পারবো না, কেন কি এগুলো প্রাণী বা উদ্ভিদ দ্বারা সৃষ্টি হবে। তাহলে কি লিখবো? জৈব যৌগগুলিকে কৃত্রিমভাবে পরীক্ষাগারে তৈরি করা যায় না। কৃত্রিমভাবে তৈরি করা যায় না। একটা প্রাণ শক্তি কমসে কম দরকার, ঠিক না? একটা প্রাণ শক্তি কমসে কম দরকার। তিন হচ্ছে কি, বইতে দুটো আছে, তিনটে হবে। 3 নম্বর কি হবে, যে জৈব যৌগ কিন্তু কোনো অজৈব যৌগ থেকে করা যাবে না, কেন কি অজৈব যৌগ কোথায় করতে পারি? আমরা পরীক্ষাগারে করতে পারি, কিন্তু জৈব যৌগকে আমরা কিন্তু পরীক্ষাগারে করতে পারবো না। তাহলে আমি কি লিখবো, যে অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করা যায় না। অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করা যায় না। এটা হলো কি বার্জেলিয়াসের ভাইটাল ফোর্স থিওরি। ঠিক, সাল হচ্ছে গুরুত্বপূর্ণ নয়, তবে এটা মনে রাখতে হবে। এবারে প্রশ্ন লেখ, কোশ্চেন লেখ, যে জৈব যৌগের মূল উপাদান কার্বন, এটি কোন বিজ্ঞানী প্রমাণ করে? জৈব যৌগের মূল উপাদান কার্বন, পরবর্তীকালে একজন বিজ্ঞানী আসে যে প্রমাণ করে যে জৈব যৌগের মূল উপাদান হচ্ছে কিন্তু কার্বন। এই জন্য
যে কোনো দেখ তুই হচ্ছে কোনো প্রাণী বা উদ্ভিদকে যদি পোড়াস, তাই না, প্রাণী বা উদ্ভিদকে যদি পোড়াস দেখবি লাস্টে কি বেঁচে থাকে, কালো ছাই, তাই না। উদ্ভিদকে পুড়িয়ে দে, কোনো কাঠকে পুড়িয়ে দে, অথবা কোনো প্রাণীকে যখন পোড়ানো হয় দেখবি লাস্টে কিন্তু কাঠ মানে কালো কালো ছাই পড়ে থাকে। কালো ছাই মানে কি, কার্বন। তাহলে কোশ্চেনটা লেখ যে কোন বিজ্ঞানী প্রমাণ করে জৈব যৌগের মূল উপাদান হচ্ছে কার্বন। উত্তর কি হবে, বিজ্ঞানী ল্যাভোইসিয়ার। ল্যাভোইসিয়ার ল্যাভোএসি ল্যাভোএসিয়ে বলে, ল্যাভোএসিয়ারও বলে, ল্যাভোএসিয়ে লিখে দে, ঠিক আছে। ল্যাভোএসিয়ে বলে, ল্যাভোএসিয়ার বলে। তোদের বইতে কি লেখা আছে, ল্যাভোএসিয়ার। আর কি বই, ল্যাভোএসিয়ে বলে, ল্যাভোএসিয়ারও বলে, বুঝছে। তো বিজ্ঞানী ল্যাভোএসিয়ে। জৈব যৌগ যে কার্বন, জৈব যৌগের মূল উপাদান কার্বন, এটা বলে কি, বিজ্ঞানী ল্যাভোএসিয়ে। নেক্সট লিখ যে কোন বিজ্ঞানী বার্জিলিয়াসের প্রাণ শক্তি তত্ত্বকে ভুল বলে প্রমাণিত করে এবং কিভাবে। বিজ্ঞানী নামটা কি হবে, বিজ্ঞানী ভোলার, ঠিক আছে, বিজ্ঞানী ভোলার। কোন বিজ্ঞানী বার্জিলিয়াসের প্রাণশক্তি তত্ত্বকে ভুল বলে প্রমাণিত করে, বিজ্ঞানী ভোলার। বিজ্ঞানী ভোলার কি লিখবো, বিজ্ঞানী ভোলার দুটি অজৈব পদার্থ, বিজ্ঞানী ভোলার দুটি অজৈব পদার্থ অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেটের সংকেত কি হবে, NH4, এর হোল টু SO4। কিভাবে এসছে বলতো, দেখ অ্যামোনিয়াম মানে কি NH4 প্লাস, আর সালফেট মানে SO4 2 মাইনাস, ঠিক তো, NH4 প্লাস SO4 2 মাইনাস। এবারে কথা হচ্ছে যে এদের মধ্যে যদি যৌগ হয় অ্যামোনিয়ামের তাহলে যোজ্যতা কত, 1। এর মাথায় যা চার্জ থাকে সেটাই হচ্ছে কি ওর যোজ্যতা। SO4 এর যোজ্যতা কত, 2, কিন্তু এটা হচ্ছে কি নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, তাহলে এর যোজ্যতাটা এর নিচে যাবে, এর যোজ্যতাটা এর নিচে আসবে, ঠিক তো, এরকম করে করে তো। তাহলে কি হবে, NH4 এর হোল টু SO4, তাহলে অ্যামোনিয়াম সালফেট। তাহলে বিজ্ঞানী ভোলার দুটি অজৈব পদার্থ অ্যামোনিয়াম সালফেট এবং পটাশিয়াম সায়ানাইড, এবং পটাশিয়াম সায়ানেট, পটাশিয়াম সায়ানেটের হচ্ছে, পটাশিয়ামের সায়ানেটের সংকেত কি, পটাশিয়াম তো K, আর সায়ানেট হয় CnO, ঠিক আছে। কে এর যোজ্যতা কত, 1, পটাশিয়ামের যোজ্যতা হয় 1, এবং সায়ানেট হচ্ছে কি CnO, এরও যোজ্যতা কত 1, তবে -1। একটা হয় সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড হলে Cn, সেটা হচ্ছে Cn হচ্ছে কি সায়ানাইড, আর CnO হচ্ছে কি সায়ানেট। লিখে নিতে পারিস কেউ যদি জানতে চাস, সায়ানেট পরে কাজে লাগতে পারে। এরও মাথায় কত -1, এরও মাথায় -1, দুটোই -1। সায়ানাইড যদি সি সি Cn হলে সায়ানাইড, আর CnO মাইনাস হলে কি সায়ানেট, ঠিক আছে। তো বল পটাশিয়াম সায়ানেটের সংকেত তাহলে কি হবে, এর যোজ্যতা এর নিচে যাবে, এর যোজ্যতা এর নিচে আসবে, তাহলে কি হবে KCnO। তাহলে আমাদের দুটো যৌগ লাগবে, একটা এটা আর একটা এটা, আমরা বিক্রিয়া করব একটু পরে, ঠিক আছে।
তো বিজ্ঞানী ভোলার দুটি অজৈব পদার্থ, এরা কিন্তু, এটা একটা অজৈব পদার্থ অ্যামোনিয়াম সালফেট এবং পটাশিয়াম সায়ানেট, ঠিক না? তো বার্জেলিয়াস কি বলেছিল? বিজ্ঞানী বার্জেলিয়াস বলেছিল যে অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করা যাবে না। এবারে ভোলার, বিজ্ঞানী ভোলার কি করছে যে দুটো অজৈব পদার্থ নিয়েছে, এদের এদের মধ্যে বিক্রিয়া করবে, ঠিক আছে? এদের মধ্যে বিক্রিয়া করে একটা জৈব যৌগ পাবে, ঠিক আছে? তাহলেই কি হয়ে যাবে যে বিজ্ঞানী বার্জেলিয়াসের যে প্রাণশক্তি তত্ত্ব সেটা কি ভুল বলে প্রমাণিত হয়ে যাবে। তো অ্যামোনিয়াম সালফেট এবং পটাশিয়াম সায়ানেটকে একত্রে উত্তপ্ত করে আকস্মিকভাবে, মানে হঠাৎ, অ্যাকচুয়ালি এই যে যে বিক্রিয়াটা না, আকস্মিকভাবে, লিখে নিই আগে, একত্রে উত্তপ্ত করে আকস্মিকভাবে একটি জৈব যৌগ, একটি জৈব যৌগ একটি জৈব যৌগ যৌগ জৈব যৌগ কি আছে? ইউরিয়া প্রস্তুত করেন, একটি জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত করেন। হলো, একটি জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত করেন। তো বার্জেলিয়াসের যে প্রাণ শক্তি তত্ত্ব ছিল সেটা ভুল বলে প্রমাণিত হচ্ছে। এইভাবে কি লিখবো? এইভাবে ভোলার বার্জেলিয়াসের বার্জেলিয়াস বার্জেলিয়াসের প্রাণ শক্তি তত্ত্ব, ঠিক আছে? বার্জেলিয়াসের প্রাণ শক্তি তত্ত্ব, বড় জোর এখানে তুই লিখতে পারিস একটু, বার্জেলিয়াসের প্রাণ শক্তি তত্ত্ব। তো প্রাণ শক্তি তত্ত্ব লেখার পরে ব্র্যাকেটের নিচে কি লিখবি? যে প্রাণ শক্তি তত্ত্ব অনুযায়ী কোনো অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করা যায় না, হলো। তাহলে আমার এটা চলছে এইভাবে ভোলার বার্জেলিয়াসের প্রাণশক্তি তত্ত্বকে ভুল বলে প্রমাণিত করে, ঠিক? 2 নম্বরের কোশ্চেন এটা, ঠিক না? 2 নম্বরের কোশ্চেন কি না, বিজ্ঞানী ভোলার দুটি অজৈব পদার্থ অ্যামোনিয়াম সালফেট এবং পটাশিয়াম সায়ানেটকে একত্রে উত্তপ্ত করে আকস্মিকভাবে একটি জৈব যৌগ ইউরিয়া জৈব যৌগ কেন? ইউরিয়া আমাদের শরীরে পাওয়া যায় না, আমাদের যে রেচন রেচন পদার্থ, যে অর্থাৎ হচ্ছে আমাদের ইউরিনের সঙ্গে ইউরিয়া যায়, তাই না? তো ইউরিয়া হচ্ছে প্রস্তুত হচ্ছে। এবারে বিক্রিয়াটা আমরা দেখবো, এখানে একটা বিক্রিয়া করতে হবে। বিক্রিয়াটা কি? যে দুটো যৌগ বলেছে, ঠিক না? দুটো যৌগ বলেছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, তাহলে লিখে নে অ্যামোনিয়াম সালফেট NH4 এর হোল টু SO4, অ্যামোনিয়াম সালফেট প্লাস পটাশিয়াম সায়ানেট KCNO, একে উত্তপ্ত করব, তাই না? উত্তপ্ত করা মানে কি হবে? উত্তপ্ত করা মানে হবে এখানে একটা ত্রিভুজের মতো চিহ্ন দেওয়া। এই ত্রিভুজের মতো চিহ্ন কি বোঝায়? এটা তাপ বোঝায়, তাই না? এই বিক্রিয়াটা তোদেরকে নিজেকে করতে হবে। এই বিক্রিয়া আমি শিখিয়েছিলাম একবার, একজনের ধনাত্মক আধানের সঙ্গে আরেকজনের ঋণাত্মক আধান, বলেছিলাম না? হ্যাঁ, বলেছিলাম। অ্যাকচুয়ালি এটা তোরা রাফে করবি, এই যে নিচে যেটা লিখছি, এটা অ্যাকচুয়ালি কি হয় বলতো? এটা যদি দুজন ভাঙে, আমি একটু আগে কি বললাম যে NH4 প্লাস আর SO4 2 মিলেই তো এই যৌগটা হয়েছে। তাহলে এই যৌগের মধ্যে কি কি আয়ন আছে? NH4 প্লাস আর SO4 2 আর এই যৌগটা এসছে কোথা থেকে? K প্লাস এবং CNO মাইনাস থেকে, নাকি না? তাহলে এদের মধ্যে যদি বিক্রিয়া হয় তাহলে কি হবে? যে এর প্লাস এর মাইনাসের সঙ্গে যাবে এবং এর মাইনাস এর প্লাসের সঙ্গে যাবে,
তাহলে যৌগগুলো কি হবে বলতো, NH4 প্লাসের সঙ্গে, মানে NH4 এর যোজ্যতা কত, 1, CNO মাইনাস মানে এর যোজ্যতাও 1, এদের দুজন মিলে যে যৌগটা হবে সেটা কি হবে বলতো, NH4 CNO। তাহলে এটা লিখে দিই NH4 CNO, NH4 CNO, এটা হয়ে গেল যৌগ। আর কি না, কে আর SO4, তাহলে কি হবে, কে এর যোজ্যতা কত 1, SO4 এর যোজ্যতা কত 2, তাহলে এটা এর নিচে যাবে, এটা এর নিচে যাবে, হবে কত K2 SO4, তাহলে কি হবে K2 SO4, K2 SO4, K2 SO4। এখানে যেটা হচ্ছে প্রথমে কি হচ্ছে বলতো, যে অ্যামোনিয়াম সায়ানেট, এটার নাম কি, এটার নাম হচ্ছে কি অ্যামোনিয়াম সায়ানেট, ঠিক না, অ্যামোনিয়াম সায়ানেট। এখন বিক্রিয়াটা তো চলছে, বিক্রিয়াটা চলছে, এবারে কি হবে দ্বিতীয় ধাপে কি হয়, দ্বিতীয় ধাপে কি হয়, অ্যামোনিয়াম সায়ানেট NH4 এর হোল টু SO4, সরি NH4 CNO, এখন তাপ দেওয়া হচ্ছে, এটা কি হয় পুনর্বিন্যাস, পুনর্বিন্যাস, পুনর্বিন্যাস মানে কি জানিস, পুনর্বিন্যাস মানে যৌগটার সংকেত যা আছে তাই থাকবে, কিন্তু ওটা একটু সাজিয়ে গুছিয়ে অন্য রকমের হয়ে যাবে, মানে এর মধ্যে যে বন্ধনটা সেটা কি হবে না, NH2 C ডবল বন্ড O NH, দেখ এর যে সংকেত, এর সংকেত কি, এর সংকেত দেখ, যদি আমি একসঙ্গে এর সংকেতটা লিখতাম, এখানে কটা কটা নাইট্রোজেন আছে বলতো, দুটো, N2H4CO, যদি আমি এরকম লিখি সব একসঙ্গে, তাহলে দুটো নাইট্রোজেন, চারটে হাইড্রোজেন, একটা কার্বন, একটা অক্সিজেন। এখানে হিসাব করে দেখতো, দুটো নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, তাহলে কটা হাইড্রোজেন হলো মোট, চারটে হাইড্রোজেন। তাহলে দুটো নাইট্রোজেন, এখানেও এখানেও দুটো নাইট্রোজেন, এখানেও চারটে হাইড্রোজেন, এখানেও চারটে হাইড্রোজেন, এখানে একটা কার্বন, একটা কার্বন, একটা অক্সিজেন, একটা অক্সিজেন আছে, ঠিক না, দুটো বন্ধন দ্বারা যুক্ত করা হয়েছে, তাতে করে কোনো সমস্যা নেই, কে কার সঙ্গে কিভাবে বন্ধনে আছে, এখানেও আছে, এখানেও আছে। কথা হচ্ছে যে এই যৌগ এবং এই যৌগটার মধ্যে পার্থক্যটা কি জানিস, এখানে যেভাবে বন্ধন আছে, এখানে শুধু বন্ধনগুলো একটু ওদের মধ্যে পুনর্বিন্যাস হয়ে গেছে, ঠিক না, কিন্তু যৌগের সংকেত কিন্তু একই আছে। তো এইটাকে কি বলে, এটাকে বলে কি ইউরিয়া, কি বলে ইউরিয়া, ইউরিয়া বলে। আমি সমবায়বতা আসবে পরে, জৈব যৌগ চ্যাপ্টার চলছে, সমবায়বতা পড়লে তখন বুঝতে পারবি যে একটা যৌগের মানে দুটো তিনটে যৌগের সংকেত একই, সংকেত একই, কিন্তু তাদের গঠন বিন্যাস আলাদা আলাদা হতে পারে, তাদেরকে সমাবয়ব বলে, সমাবয়বী যৌগ বলে। তাহলে আমাদেরকে কি কি করতে হচ্ছে, প্রথমে ওইটা লিখতে হচ্ছে, দেন এই বিক্রিয়াটা আর এই বিক্রিয়াটা, দুটো বিক্রিয়া লিখতে হচ্ছে, এটাকে লিখলাম, এখানে তাপ আছে, পুনর্বিন্যাস দিয়ে ইউরিয়া লিখে দিলাম, হয়েছে। তো প্রথমেই ভোলার হচ্ছে বার্জেলিয়াসের প্রাণশক্তি তত্ত্বটাকে ভুল বলে প্রমাণিত করে দিল। এরপরে একজন, এরপরে পরে পরে কি হলো, যে যেই এটা হয়ে গেল, তখন বিজ্ঞানীদের মনে একটা চিন্তা এলো যে জৈব যৌগকে তো রাসায়নিক পরীক্ষাগারে তৈরি করা যাচ্ছে, তখন এবারে একে একে সব বিজ্ঞানী জৈব যৌগকে রাসায়নিক বিক্রিয়াগারে প্রস্তুত করতে চেষ্টা করলো, ঠিক আছে, প্রস্তুত করতে চেষ্টা করলো। তো সেটাকে আমি এখানে যতগুলো বিজ্ঞানীর নাম দেওয়া আছে না, যতগুলো বিজ্ঞানীর নাম এখানে দেওয়া আছে, তার মধ্যে আমি একটা শর্ট ট্রিক বলছি, সেটা তোরা মনে রাখবি। দেখ, ইউডাব্লিউ, ইউডাব্লিউ মানে কি, ইউ মানে কি ইউরিয়া, ইউরিয়া, আর WHOLAR, এটা হচ্ছে ভোলার, ঠিক আছে, মানে ইংরেজিটা এরকমই, কিন্তু বাংলা হচ্ছে ভোলার, মানে ইউরিয়া কে আবিষ্কার করে, ভোলার। AK, আর হচ্ছে কি MB, কি বললাম, AK MB। AK মানে কি, এ মানে কি অ্যাসেটিক অ্যাসিড, অ্যাসেটিক
অ্যাসিড কোন বিজ্ঞানী করে? কলবে। অ্যাসিটিক অ্যাসিড কলবে। তাহলে তোরা কি লিখবি? অ্যাসিটিক 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 অ্যাসিড কে আবিষ্কার করে? বিজ্ঞানী কলবে। কলবে আবিষ্কার করে। অ্যাসিটিক অ্যাসিড আবিষ্কার করে কলবে। এমবি 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 হচ্ছে কি? এম মানে কি? মিথেন। মিথেন। আর বি মানে বার্থেলট। বার্থেলট মানে মিথেন আবিষ্কার করে কে? মিথেন আবিষ্কার করে বিজ্ঞানী বার্থেলট। বার্থেলট হয়েছে। মিথেন আবিষ্কার করে বিজ্ঞানী বার্থেলট। তো এ কে এম বি ইউডব্লিউ মনে থাকবে। এ কে এম বি ইউডব্লিউ। এ কে মানে অ্যাসিটিক অ্যাসিড আবিষ্কার করে কলবে। এম বি মানে মিথেন, বার্থেলট। মিথেন আবিষ্কার করে বার্থেলট। ইউডব্লিউ মানে ইউরিয়া আবিষ্কার করে ভোলা। WHOLER ভোলা। দেখ ইংরেজিটা দেখ, BER। আচ্ছা, বার্থেলট, হ্যাঁ ঠিক আছে, BERTHELLOT বার্থেলট। এবার বাংলায় হচ্ছে কি? ওয়াকার থয়রে বেকার বার্থেলট। বার্থেল কোথায়? উম, বিজ্ঞানী কলবে তো আছে, তারপরে কোথায়? এই বইটাতে নেই। দেখি ওই বইটাতে আছে, দেখি। কোথায় রে? খুঁজে পাচ্ছি না তো। কোথায়? কোথায় দেখা? ও আচ্ছা। না না, বার্থেলো। আচ্ছা, ল্যাভোইসিয়ার, ভোলার, কলবে এবং বার্থেলো। বার্থেলো, বার্থেলট সব চলে। ঠিক আছে, বার্থেলো বার্থেলট সব চলে। ইংরেজি আমি যা বলেছি, ইংরেজি আমার বানান ঠিক আছে, বার্থেলট। ঠিক আছে, এদের নামের ঠিক নেই, তাই তো? এদের নামের ঠিক নেই, বিজ্ঞানী কিন্তু এদের নামের ঠিক নেই আসলে। ইংরেজি নাম ঠিক আছে, বাংলায় নাম এদিক ওদিক হয়। ঠিক। তাহলে এবারে পরে পরে দেখা যায় কি, প্রচুর প্রচুর পরিমাণে জৈব যৌগ কিন্তু তৈরি করা যাচ্ছে রাসায়নিক বিক্রিয়াগারে। প্রচুর পরিমাণে মানে এত পরিমাণে জৈব যৌগকে রাসায়নিক বিক্রিয়াগারে তৈরি করা যাচ্ছে, শুধু জৈব যৌগের একটা কেমিস্ট্রির পার্ট হয়ে গেল। লোকে হচ্ছে কেমিস্ট্রিতে গ্রাজুয়েশন করার পরে শুধু এমএসসিতে জৈব যৌগ নিয়েই পড়ে। তো জৈব যৌগের তাহলে এখন মেন সংজ্ঞা কি হবে? এখন সংজ্ঞা হবে যে জৈব যৌগের যে সংজ্ঞা, দেখ বেসিক্যালি না, কার্বন এবং হাইড্রোজেন যদি থাকে আমরা বলে দিই জৈব যৌগ। ঠিক আছে, কার্বন এবং হাইড্রোজেন যদি থাকে তাদেরকে আমরা জৈব যৌগ বলে দিই। তবে কিছু কিছু ক্ষেত্রে কার্বন আছে অথচ তাদেরকে আমি জৈব যৌগ বলছি না, তো সেইগুলোকে বাদ দিই। সেইগুলোকে বাদ দিয়ে আমরা কি করব, যে বাদ বাকিগুলোকে জৈব যৌগ বলবো। তো জৈব যৌগের সংকেতটা লেখ। মানে কথা আমি যেটা বলতে চাইছি, আমার কথাটা বোঝ, যে জৈব যৌগ হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন তো মাস্ট থাকবে, তার সঙ্গে অক্সিজেন থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে, বা হচ্ছে কি অক্সিজেন, ক্লোরিন এই সমস্ত কিছু থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, এরাও থাকতে পারে। তো মেন হচ্ছে কি কার্বন এবং হাইড্রোজেন। একটা নাম আসবে দেখবি হাইড্রোকার্বন। কি? হাইড্রোকার্বন। হাইড্রো মানে কি? হাইড্রোজেন। কার্বন মানে এই যে কার্বন আছে, তার মানে কি কার্বন এবং হাইড্রোজেন দ্বারা যে যৌগ গঠিত, শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকবে, তাদেরকে কি বলবো? হাইড্রোকার্বন। তো এখন জৈব যৌগের সংজ্ঞা কি বলবি? যে কার্বনের বিভিন্ন অক্সাইড, জৈব যৌগ। জৈব যৌগ এর সংকেত আমি লিখছি, লিখবি কার্বনের বিভিন্ন অক্সাইড, কমা কার্বন ডাই সালফাইড। কার্বন ডাই
সালফাইড আগে এটা লিখে নেই, কার্বন ডাই সালফাইড, সালফাইড, কার্বনের বিভিন্ন অক্সাইড, কার্বন ডাই সালফাইড, কার্বনেট, বাইকার্বনেট, বাইকার্বনেট, সায়ানাইড, সায়ানাইড, সায়ানাইড না, বইতে একটু ভুল লিখেছে, হাইড্রোজেন সায়ানাইড, HCl, হাইড্রোজেন সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড, বুঝছে কি বললাম, কার্বনের বিভিন্ন অক্সাইড, কার্বন ডাই সালফাইড, কার্বন ডাই সালফাইড, কার্বনেট, বাইকার্বনেট, হাইড্রোজেন সায়ানাইড, যৌগগুলিকে, যৌগগুলি বাদে, বাদে কার্বনের অন্যান্য সমস্ত যৌগ, কার্বনের অন্যান্য সমস্ত যৌগ গুলির মধ্যে, গুলির মধ্যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম, ক্যাটিনেশন ধর্ম, কার্বনের ক্যাটিনেশন ধর্ম ও সমাবয়বতা ধর্ম দেখা যায়। এই যৌগগুলিকে, এই যৌগগুলিকে জৈব যৌগ বলে, জৈব যৌগ বলে, ঠিক না? এই যৌগগুলিকে জৈব যৌগ বলে। তো কথা হলো যে এখানে আমরা কি দেখছি, যে কার্বনের, কার্বন এবং হাইড্রোজেন ঘটিত যৌগগুলিকে তো জৈব যৌগ বলা হচ্ছে বেসিক্যালি, তবে কিছু যৌগ, মানে কথা হচ্ছে যে কার্বন না, কার্বন এবং ধরো হাইড্রোজেন আছে, তার সঙ্গে আরো অন্য কিছু আছে, তো ওই যৌগগুলো কমসে কম কার্বনের ক্যাটিনেশন ধর্ম এবং সমাবয়বতা বলে একটা ধর্ম আছে, যে ধর্মগুলোকে দেখাতে হবে। তো আগের এখানে যে যৌগগুলোকে বাদ দিয়েছে, যে কার্বনের বিভিন্ন অক্সাইড, মানে ধরো কার্বন ডাই অক্সাইড CO2, বলেছিস তো CO2, ধরো কার্বন ডাই অক্সাইড অথবা কার্বন ডাই সালফাইড CS2, এগুলোতে কি আছে, কার্বন আছে। আচ্ছা, কার্বনেট, কার্বনেট মানে কি হয়, CO3, CO3, ধরো আমি বললাম যে H2CO3, H2CO3, আর আমি বললাম যে H2CO3 হতে পারে, H2CO3 হতে পারে, অথবা MgCO3 হতে পারে, Na2CO3 হতে পারে। এই যে যে যৌগগুলো, এদের মধ্যে কার্বন আছে না, কার্বন আছে। আর কি বাইকার্বনেট, বাইকার্বনেট মানে কি HCO3, HCO3, ঠিক আছে। তো আমি লিখতে পারি কি NaHCO3 বা MgHCO3 এর হোল 2, এদের সংকেত কিভাবে হচ্ছে এটা মোটামুটি হয়ে যাবে তোদের পরে। তো এই যৌগগুলোকে আমি দেখাতে চাইছি কি এখানে এদের এদের মধ্যে কার্বন আছে, এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, এখানেও কার্বন আছে, হাইড্রোজেন আছে। আমি কি বলেছি যে কার্বন এবং হাইড্রোজেন থাকলে আপাতত সেগুলো জৈব যৌগ হয়, কিন্তু আরো একটা যৌগ HCN, HCN হাইড্রোজেন সায়ানাইড, এই যে যে যৌগগুলো না, এই জৈব যৌগগুলোকে বাদ দিয়ে কার্বনের বাকি যে যৌগগুলো আছে, কার্বনের যে বাকি যে যৌগগুলো আছে, সেই যৌগগুলো কি হচ্ছে, যে সমাবয়বতা এবং কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখাচ্ছে। তো এই জন্য তাদেরকে আমরা কি বলি, যে জৈব যৌগ বলি।
তো সোজা কথায় বলতে গেলে কার্বন ঘটিত যৌগগুলোকে জৈব যৌগ বলা যাবে যদি তারা ক্যাটিনেশন ধর্ম এবং সমাবয়বতা ধর্ম দুটো দেখায়। ঠিক তো, ক্যাটিনেশন ধর্ম এবং সমাবয়বতা এই দুটো ধর্ম দেখায়। এবারে ক্যাটিনেশন ধর্ম কি সেটা আসবে, ঠিক না? তার আগে একটা লিখে নেয় যে জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য। জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য। আচ্ছা, এটা একটু আমি হাইড্রোজেন সায়ানাইড লিখে দিয়েছি তো, তোরা লেখ সায়ানাইড আয়ন যুক্ত বলে লিখ, সায়ানাইড আয়ন যুক্ত লিখে, সায়ানাইড আয়ন, সায়ানাইড আয়ন যুক্ত। সায়ানাইড আয়ন বলতে কি সিএন, কি বলছে? সায়ানাইড আয়ন যুক্ত, হাইড্রোজেন সায়ানাইড, সায়ানাইড আয়ন যুক্ত মানে সিএন মাইনাস। মানে বলতে চাইছি কি বলতো, যে সায়ানাইড আয়ন যুক্ত বলতে কি সিএন মাইনাস, সিএন মাইনাস হাইড্রোজেনের সঙ্গে থাকতে পারে, ম্যাগনেসিয়ামের সঙ্গে থাকতে পারে। তো এই জন্য আমি বললাম যে শুধু শুধু হাইড্রোজেন সায়ানাইড কেন, এমজি এমজিসিএন এর হোল 2 হতে পারে না? এটাও তো সিএন, মানে কি সায়ানাইড আয়ন যুক্ত হতে হবে, ঠিক না? সায়ানাইড আয়ন সোডিয়ামের সঙ্গেও থাকতে পারে। তো এই জন্য এগুলো হচ্ছে কি সায়ানাইড আয়ন যুক্ত, মানে এখানে কি আছে, কার্বন আছে। তো এরা কিন্তু কি করছে না, এরা কিন্তু কি করছে না বলতো, যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম এবং সমাবয়বতা ধর্ম দেখাচ্ছে না। যদি পরীক্ষায় কোশ্চেন পড়ে যে কার্বন, কার্বনের কোন যৌগগুলি কার্বনের কোন যৌগগুলি জৈব যৌগ না, তাহলে কি বলবি, কার্বনের কোন যৌগগুলি জৈব যৌগ নয় এবং কেন? তখন তুই কি লিখবি, যে কার্বনের বিভিন্ন অক্সাইড, কার্বন ডাই সালফাইড, কার্বনেট, বাইকার্বনেট ও সায়ানাইড আয়নযুক্ত যৌগগুলি জৈব যৌগ নয়, কারণ এরা কার্বনের ক্যাটিনেশন ধর্ম এবং সমাবয়বতা ধর্ম দেখায় না। বোঝা গেল? তাহলে কোশ্চেনটা লিখে নে, কার্বনের কোন যৌগগুলি জৈব যৌগ নয় এবং কেন? হ্যাঁ, কি বলছিস? কার্বনের কোন যৌগগুলি কার্বনের কোন যৌগগুলি জৈব যৌগ নয় এবং কেন? আমি একটা কোশ্চেন দিচ্ছি, হ্যাঁ, কোশ্চেন হচ্ছে যে লেখ, আচ্ছা আচ্ছা কোশ্চেনটা পরে দেবো, আগে জৈব যৌগের গঠনটা তো শিখে নেই, তাহলে বোঝা যাবে। আরেকটা কোশ্চেন লেখ যে জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখো। ঠিক আছে, লিখে নিয়েছিস? এটা হচ্ছে বইতে আছে, ঠিক না? বইতে আছে, পড়ে নিবি একবার। আমি একবার বলে দিচ্ছি জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য, বইতে যে পয়েন্টগুলো আছে। প্রথম কথা, জৈব যৌগের অণুতে অবশ্যই অবশ্যই কার্বন পরমাণু থাকতে হবে, মানে কার্বন ছাড়া কোনো জৈব যৌগ হবেই না। তো জৈব যৌগের অণুতে কার্বন তো থাকতে হবে, আর কেউ থাকুক কি না থাকুক কার্বন থাকতে হবে। এবং কার্বনের সঙ্গে কি কি থাকতে পারে, কার্বনের সঙ্গে থাকতে পারে হাইড্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, সালফার, ফসফরাস এগুলো থাকতে পারে, হ্যালোজেন প্রভৃতি অধাতু এবং কয়েকটি ধাতু। হ্যালোজেন মানে কি বলতো? হ্যালোজেন মানে কি, লাইট নাকি? হ্যাঁ, হ্যালোজেন মানে হ্যালো, হ্যালো মানে হচ্ছে সল্ট, মানে লবণ। জেন মানে জেনেসিস, মানে তৈরি করা, মানে যারা লবণ তৈরি করে। এরকম হচ্ছে লবণ তৈরি করে কোন কোন মৌলগুলো আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মানে 17 নম্বর শ্রেণী, 17 নম্বর পিরিয়ডিক টেবিল পড়িস নি তোরা, পর্যায় সারণী? 17 নম্বর শ্রেণীতে যারা আছে তারা হচ্ছে কি হ্যালোজেন। তো সেগুলো থাকতে পারে, বিভিন্ন ধাতু থাকতে পারে, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, ফসফরাস উপস্থিত থাকে। একটা উদাহরণ দিয়েছে গ্লুকোজ। অজৈব যৌগ হচ্ছে কি, অজৈব যৌগের অণুতে কার্বনের মতো নির্দিষ্ট মৌলের উপস্থিতি আবশ্যক নয়। মানে কি, জৈব যৌগতে যেমন বললাম যে অবশ্যই কার্বন থাকতে হবে, আর কেউ থাকুক কি না থাকুক। অজৈব যৌগতে ওরকম কোনো ফিক্সড রুল নেই যে যে
এরকম একটা মৌলকে অবশ্যই থাকতে হবে, যে কেউ দিয়ে হতে পারে। অজৈব যৌগ, অজৈব যৌগ হচ্ছে কি সমস্ত মৌল দ্বারা গঠিত হতে পারে, এটা হলো কি প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে কি জৈব যৌগগুলো মূলত সমযোজী যৌগ হয়, এবং অজৈব যৌগগুলো হচ্ছে কি তড়িৎযোজী, সমযোজী, অসমযোজী, তিন প্রকারেরই হয়। তাহলে জৈব যৌগ প্রধানত সমযোজী। সমযোজী বন্ধন তোরা পড়েছিস? সমযোজী বন্ধন মানে কি? এক, সমযোজী বন্ধন বলতে মানে দ্বিবন্ধন নয়। ধরো আমরা করি কি, ধরো বললাম যে সোডিয়াম এবং ক্লোরিন, আর সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয়, হবে কি Na+, এবং ক্লোরিন সেই ইলেকট্রনটা নিয়ে Cl-। এরা পরস্পর আধান হয়ে গেছে, তো এদের মধ্যে একটা বন্ধন হবে যেটাকে আমরা কি বলবো, তড়িৎযোজী বন্ধন। ঠিক আছে, মানে আধান তৈরি হয়ে, আধান হয়ে কি হচ্ছে, বন্ধন তৈরি হয়েছে। এদের মধ্যে এখন আকর্ষণ হবে না, বিপরীত আধান আকর্ষণ হবে। তো এদের মধ্যে যে বন্ধনটা হবে সেটা হচ্ছে কি তড়িৎযোজী বন্ধন। এবার ধরো বললাম আমি যে ধরো বললাম HCl, ঠিক আছে, বা NH3, NH3 এই যৌগটা কিভাবে তৈরি হয় জানিস? এন এন এর হচ্ছে, এন এর কটা ইলেকট্রন, এন এর মোট কটা ইলেকট্রন? সাতটা। সাতটা, সাতটা মানে কি প্রথম কক্ষপথে কটা থাকবে? দুটো। দ্বিতীয় কক্ষপথে পাঁচটা, 1 2 3 4 5। এবারে আমি দেখাচ্ছি, দেখ এটা হচ্ছে নাইট্রোজেন বললাম ধরো, আর এটা হচ্ছে কি হাইড্রোজেন। হাইড্রোজেনের কটা ইলেকট্রন? একটাই। হাইড্রোজেনের কটা ইলেকট্রন? একটা। তো কথা হচ্ছে যে এখানে বন্ধন হয় কিরকম, মানে এখানে না যে হাইড্রোজেন ইলেকট্রন দিয়ে দেবে আর নাইট্রোজেন নিয়ে নেবে, এরকমটা হয় না। এদের মধ্যে যখন পর্যায় সারণী আরো যখন ভালো করে পড়বি তখন বুঝতে পারবি যে সবাই এরকম করে ইলেকট্রন ছাড়তে বা নিতে পারে না, সবার এই ক্ষমতাটা নেই। তবে কি সবাই কিন্তু চায় যে বাইরের বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন হোক। সবাই চায় বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন হোক, কেবলমাত্র হাইড্রোজেন ছাড়া। কারণ কি হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন আছে, তো ও চায় কি বাইরের কক্ষপথে দুটো হোক। হাইড্রোজেন চায় কি বাইরের কক্ষপথে দুটো হোক, অথবা একটা ছেড়ে দিক। কিন্তু আর বাদ বাকি সবাই চায় কি যে বাইরের কক্ষপথে 8টা হোক। দুটো নিয়ম হয় পর্যায় সারণীতে, একটা হচ্ছে কি হয় ডুপ্লেট রুল, আর একটা হয় অক্টেট রুল। অক্টেট বলতে কি বাইরের কক্ষপথে 8টা হতে হবে, আর ডুপ্লেট বলতে বাইরের কক্ষপথে দুটো। তো নাইট্রোজেনও চায় বাইরের কক্ষপথে 8টা হোক। বাইরের কক্ষপথে কটা আছে? 5টা। বাইরের কক্ষপথে 5টা আছে, দেখ মোট তো 7টা, এখানে দুটো আছে, আর বাইরের কক্ষপথে কটা আছে? 5টা। এবারে কি হবে, এই হাইড্রোজেনটার কাছে গিয়ে এই ইলেকট্রনটা কি হচ্ছে, যে এমন ভাবে করছে যে এই দুটো ইলেকট্রন না দুজন হচ্ছে কি করছে বলতো, মানে শেয়ার করছে, মানে অংশীদারের মতো। মানে দুটো ইলেকট্রন এমন ভাবে করেছে যে এই হাইড্রোজেনটার এই দুটো ইলেকট্রনের উপর হাইড্রোজেনেরও অধিকার আছে, আবার এই দুটো ইলেকট্রনের উপর নাইট্রোজেনেরও অধিকার আছে। তাহলে এখন নাইট্রোজেনের বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন বলতো? 1 2 3 4 5 6, 6টা। মানে এই দুটো ইলেকট্রন নাইট্রোজেনেরও অধিকার আছে, 6টা হয়েছে। এই হাইড্রোজেনের তো দুটো হয়ে গেছে, আর একটা যদি হাইড্রোজেন আসে, আবার একটা হলো, তাহলে তখন কি হবে, কটা হয়েছে? 7টা। নাইট্রোজেনের 7টা হয়েছে, আর একটা যদি ইলেকট্রন আছে, 8টা হয়ে গেল। এই যে যে হলো না, যে এ একটা ইলেকট্রন দিল, এ একটা ইলেকট্রন দিল, দিয়ে দুটো ইলেকট্রন দিয়ে একটা বন্ধন তৈরি হলো, কিন্তু ওই দুটো ইলেকট্রন দুজনেই ব্যবহার করছে। আর আগের বেলা কি হয়েছিল, সোডিয়াম একটা ইলেকট্রন পুরোপুরি ক্লোরিনকে দিয়ে দিয়েছিল, পুরোপুরি। সেই ইলেকট্রনের উপর সোডিয়ামের কোনো অধিকার নেই। তো এখানে কি হচ্ছে, নাইট্রোজেন তখন দেখাই কি আমরা এইচ বন্ড এইচ, এই যে যে বন্ধনগুলো এগুলোকে কি বলে, সমযোজী বন্ধন। কি বলে? সমযোজী এক বন্ধন। দ্বিবন্ধন ত্রিবন্ধন আসবে যদি কোথাও যদি হয় যে এরা হচ্ছে পরস্পর দুটো দুটো করে ইলেকট্রন দিয়েছে, তখন হবে কি দ্বিবন্ধন হবে, ত্রিবন্ধন হবে, ঠিক না? তো জৈব যৌগগুলো সাধারণত কি হচ্ছে, সমযোজী বন্ধন হচ্ছে, আর অজৈব যৌগগুলো সমযোজী, তড়িৎযোজী, অসমযোজী এগুলো হচ্ছে। এগুলো পরে চ্যাপ্টারে আছে। কোন চ্যাপ্টারে আছে? পর্যায় সারণী চ্যাপ্টারে আছে তোদের? উম,
আয়নীয় এবং সমযোজী বন্ধন চ্যাপ্টার, ঠিক আছে, আয়নীয় এবং সমযোজী বন্ধন এই চ্যাপ্টারে আছে। আচ্ছা নেক্সট জৈব যৌগ। জৈব যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সাধারণত কম হয়, মানে এরা বেশি উদ্বায়ী হয়। উদ্বায়ী বলতে মানে অল্প একটু তাপ পেলে কি হয়, বাষ্প হয়ে যায়, ঠিক আছে, অল্প একটু তাপ পেলে কি হয়ে যায়, বাষ্প হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়, উদ্বায়ী হয়। কিন্তু অজৈব যৌগগুলো অত সহজে উদ্বায়ী হয় না। আচ্ছা জৈব যৌগ, প্রায় সমস্ত জৈব যৌগ কিন্তু দাহ্য হয়। দাহ্য মানে কি, আগুনের সংস্পর্শে এলে জ্বলে যাবে, দাহ্য হয়। অজৈব যৌগগুলো বেশিরভাগই অদাহ্য হচ্ছে। জৈব যৌগ সাধারণত জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, মানে তোরা জানবি সবসময় যে যারা হচ্ছে তেল জাতীয় না, তারা কিন্তু আর একটা তেলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে, কিন্তু জলে মিশবে, মিশবে না। মানে তুই যদি কেরোসিন তেলকে ডিজেলের সঙ্গে মেশাস, দেখবি ভালোভাবে মিশে যাবে, কিন্তু ওটাকে যদি জলের সঙ্গে মেশাস দেখবি মিশবে না। কেন বলতো, যে কেরোসিন তেল, ডিজেল এরা সবাই হচ্ছে কি জৈব যৌগ। তো একটা জৈব যৌগ আরেকটা জৈব যৌগের সঙ্গে মিশে যাচ্ছে ভালোভাবে। আর জল হচ্ছে কি অজৈব, অজৈব যৌগ। তাহলে জল তেলের সঙ্গে মিশছে না, কেন, একটা জৈব একটা অজৈব, সম প্রকৃতির হলে মিশে যায়। তাহলে জৈব যৌগগুলো সাধারণত কি হবে, জৈব দ্রাবকেই কি হবে, দ্রবীভূত হবে। ব্যতিক্রম চিনি, গ্লুকোজ, ইথানল জলে দ্রাব্য। তাহলে প্রশ্ন কি হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে দুটি জৈব যৌগের উদাহরণ দাও যারা জলে মিশে যায়। দুটি জৈব যৌগের উদাহরণ দাও, দুটি জৈব যৌগের উদাহরণ যারা জলে মিশে যায়। জল হচ্ছে কি, জল অজৈব। দেখ প্রথমে যে বিজ্ঞানীরা বলেছিল যে যা কিছু প্রাণী দেহে পাওয়া যায় সবই হচ্ছে কি জৈব যৌগ, কিন্তু জল তো প্রাণী দেহে পাওয়া যায় যাদের প্রাণ আছে, কিন্তু জল একটা অজৈব যৌগ, ঠিক না? তো যা কিছু, আচ্ছা এখানে কি না, দুটি জৈব যৌগের উদাহরণ যারা জলে মিশে কি হবে, চিনি। চিনি তো একদম এমন ভাবে জলে মিশে যায় কোনো খুঁজে পাওয়ারই নেই, ঠিক না, চিনি জলে পুরো মিশে যায়, চিনি। তারপরে কি হবে, গ্লুকোজ, গ্লুকোজ লিখতে থাকবি গ্লুকোজ। আর কি হবে, ইথানল, ইথানল, ঠিক আছে, ইথানল লেখা লেখা হয়ে গেছে। চিনি, গ্লুকোজ, ইথানল, ঠিক। আচ্ছা এটা হলো। এরপরে অজৈব যৌগগুলি সাধারণত জৈব দ্রাবক যেমন জলে দ্রবীভূত হয়। আচ্ছা অজৈব দ্রাবকগুলি, অজৈব দ্রাবকে মানে অজৈব যৌগগুলি কি হচ্ছে, অজৈব দ্রাবকে দ্রবীভূত হচ্ছে। আচ্ছা অধিকাংশ জৈব যৌগ এবং এদের দ্রবণ তড়িতের অপরিবাহী। জৈব যৌগ সাধারণত কি হয়, তড়িৎ পরিবহন করতে পারে না, অজৈব যৌগ কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, তড়িতের পরিবাহী। এবারে যেটা চলবে সেটা হচ্ছে কি যে কার্বনের চতুর্যোজ্যতা, ঠিক না। তা কার্বন এমন একটা যৌগ যে কি করবে, এই দেখ কার্বন না, কার্বনের কটা ইলেকট্রন, কার্বনের কটা ইলেকট্রন, ছটা। তাহলে কার্বনের ছটা যদি ইলেকট্রন হয়, প্রথম কক্ষপথে কটা থাকবে, দুটো, দ্বিতীয় কক্ষপথে কটা থাকবে, চারটে, চারটে, বেশ। আচ্ছা এই কার্বন চাইবে কি বাইরের কক্ষপথে আটটা হোক, কি বাইরের কক্ষপথে আটটা হোক। তাহলে কেউ একজন ধরো যদি আসে, ধরো হাইড্রোজেন যদি আসে, তার সঙ্গে একটা বন্ধন করবে, এখানে একটা হাইড্রোজেন এলে তার সঙ্গে বন্ধন করবে, আর একটা এলে তার সঙ্গে, এলে তার সঙ্গে, মানে সোজা কথা বললে কি হচ্ছে, কার্বন চারটে বন্ধন তো তৈরি করছে, চারটে সমযোজী। মানে দেখ বাইরের কক্ষপথে তো মোট কটা ছিল, চারটে ইলেকট্রন ছিল, তাহলে আটটা করতে গেলে কি করতে হবে, এখানে একটা ইলেকট্রন ধরো বন্ধন যদি করে, এখানে একটা করে, এখানে একটা করে, তাহলে চারটে সমযোজী বন্ধন হচ্ছে। কোনো একজনের সঙ্গে দুটো দুবার করতে পারে, তাই না, কোনো একজনের সঙ্গে দুটো বন্ধন একসঙ্গে করতে পারে, তখন দ্বিবন্ধন হয়ে যাবে। চারজনের সঙ্গে যদি আলাদা আলাদা করে করে তাহলে কি হবে, চারটে এক বন্ধন হবে। তাহলে কার্বন যোজ্যতা কত হচ্ছে, তাহলে চার, চতুর্যোজ্যতা মানে কি চারটে যোজ্যতা হচ্ছে, চারটে বাইরের কক্ষপথে চারটে ইলেকট্রন আছে আর চারটে বন্ধনও তৈরি করবে।
তাহলে কার্বনের কি হচ্ছে যোজ্যতা কি হবে, কার্বন একটি সমযোজী, কার্বন কি করে, কার্বন কি করে, কার্বন সমযোজী যৌগে, কার্বন যুক্ত সমযোজী যৌগে কার্বনের যোজ্যতা সর্বদা 4 হয়। কার্বনের যোজ্যতা সর্বদা কি হয়, 4 হয়। কার্বনের যোজ্যতা কি হয়, সর্বদা 4 হয়, ঠিক না? এবারে কার্বনের যোজ্যতা তো 4 হচ্ছে, কার্বনের এই রকম যোজ্যতার পেছনে কারণ কি, 4টে ইলেকট্রন বাইরে আছে। এবারে আমরা দেখব কি যে কার্বন যেখানে আছে না, সেই কার্বন যৌগেতে ক্যাটিনেশন ধর্ম, ক্যাটিনেশন ধর্ম কি হচ্ছে, যে কার্বন আর কার্বন পরস্পরের সঙ্গে কি করছে, বন্ধন তৈরি করে করে লম্বা চেইন করছে, মানে ধর এই কার্বন, আবার একটা কার্বন, আবার একটা কার্বন, এরকম করে যত ইচ্ছা এরকম কি হচ্ছে, বন্ধন তৈরি করে করে কি করছে না, লম্বা শৃঙ্খল গঠন করছে, ঠিক না? তো এই যে যে একই পরমাণু, একই, এটা কি কার্বন, তো একই পরমাণু নিজে বারবার বারবার হচ্ছে কি বন্ধন করে একটা যে শৃঙ্খল তৈরি করছে, এই ধর্মটাকে কি বলে, ক্যাটিনেশন ধর্ম বলে। কি বলে, ক্যাটিনেশন ধর্ম। তাহলে ক্যাটিনেশন ধর্মের আমি কি লিখবো, সংজ্ঞা লিখবো, ক্যাটিনেশন ধর্ম, লেখ ক্যাটিনেশন ধর্ম, ক্যাটিনেশন ধর্ম, দেখ কার্বনের ক্যাটিনেশন ধর্ম, কার্বনের ক্যাটিনেশন ধর্ম খুব ইম্পর্টেন্ট এটা, কার্বনের ক্যাটিনেশন ধর্ম কি লিখবো, যে ধর্মের জন্য কার্বনের বহু সংখ্যক পরমাণু, যে ধর্ম, এটা একটা ধর্ম, যে ধর্মের জন্য কার্বনের বহু সংখ্যক পরমাণু পরমাণু সমযোজী এক বন্ধন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে, ত্রিবন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে, পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে শাখাহীন অথবা শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল বা বদ্ধ শৃঙ্খল গঠন করে তাকে ক্যাটিনেশন ধর্ম বলে। ক্যাটিনেশন ধর্ম বলে। কেউ যদি মানে ছোট করেও লিখতে চায় লিখতে পারে, কি লিখে দেবে বলতো, যে কার্বনের যে যে ধর্মের জন্য কার্বনের বহু সংখ্যক পরমাণু সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে শৃঙ্খল গঠন করে, ঠিক আছে, পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি করে, শৃঙ্খল গঠন করে, শাখাহীন অথবা শাখাযুক্ত, মুক্ত শৃঙ্খল বা বদ্ধ শৃঙ্খল, কিছু বলার দরকার নেই, শাখাহীন অথবা শাখাযুক্ত বা মুক্ত বা বদ্ধ শৃঙ্খল এগুলো কিছু না বলেও আমি এখান থেকে বলে দিতে পারি, যে ধর্মের জন্য কার্বনের বহু সংখ্যক পরমাণু সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে শৃঙ্খল গঠন করে তাকে ক্যাটিনেশন ধর্ম বলে, ঠিক না, ক্যাটিনেশন ধর্ম বলে। এবারে অন্যান্য মৌলের ক্ষেত্রে ক্যাটিনেশন ধর্ম হচ্ছে না কেন, যে এইভাবে ধরো এই যে কার্বন 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 এটা যে করছি, এটা তো
মানে কি হবে, এটা সুস্থায়ী তো হতে হবে না। সুস্থায়ী বলতে কি, যে এটা করার পরে যেন ভেঙে না যায়। কিন্তু অন্যান্য যদি আমি চাই যে এরকম নাইট্রোজেন নাইট্রোজেন এরকম করে হোক, সেটা কিন্তু সম্ভব নয়। কেন বলতো? বন্ধন হবেই না, ভেঙে যাবে। ঠিক আছে, ভেঙে যাবে, স্থায়ী নয়। তো এইগুলো আমাদেরকে কিসের জন্য হচ্ছে তাহলে? কেবলমাত্র কার্বনের জন্য হচ্ছে। তাহলে যদি বলে সব থেকে বেশি ক্যাটিনেশন ধর্ম দেখায় কি? কার্বন। দেখ কিছু কিছু যৌগ হয়, যেমন আমি যদি বলি N2, N2 বলি, যদি N2 মানে কি, একটা নাইট্রোজেন আর একটা নাইট্রোজেনের সঙ্গে বন্ধন করছে, তাহলে একই পরমাণু দুটোই তো না, একই পরমাণু, তাহলে এইটুকুই তৈরি করছে, ঠিক না? তাহলে ধর যদি বলি অক্সিজেন, তার বেলা কি হচ্ছে? ও ডাবল বন্ড ও, ঠিক আছে, ও ডাবল বন্ড হচ্ছে এখানে অক্সিজেন। এখানে না এই যে যেগুলো হচ্ছে, এগুলো কিন্তু ক্যাটিনেশন আমি বলছি জাস্ট দুটো হয়েছে, একই পরমাণু দুবার হয়েছে, কিন্তু এদের যে যেগুলো হচ্ছে অক্সিজেন, অক্সিজেন এটাকে যদি ক্যাটিনেশন ধর্মের মধ্যে ফেলেও না, দুটোই হয়েছে মাত্র। তো ক্যাটিনেশন ধর্ম হচ্ছে কি, পরপর পরপর অনেকগুলো যদি হয়, তো সেটা সব থেকে বেশি কার্বনের। তাহলে বল যে কার্বন কি করবে বলতো? এরকম কার্বন 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 এরকম যত ইচ্ছা লম্বা চেইন তৈরি করতে পারবে, যত ইচ্ছা লম্বা চেইন তৈরি করতে পারবে। এটার কারণ কি? যে কার্বনের ক্যাটিনেশন ধর্মের কারণগুলি লেখো। হ্যাঁ, কার্বনের ক্যাটিনেশন ধর্মের কারণগুলি লেখো। কোশ্চেন, কার্বনের ক্যাটিনেশন ধর্মের কারণ কি? কি কারণ হবে? প্রথম লিখবি কি না, এক, কার্বন পরমাণুর বিশেষ ইলেকট্রন বিন্যাস। কার্বন এখানে লিখে দিতে পারিস বড়জোর যে কার্বনের ক্যাটিনেশন ধর্মের কারণগুলি হলো, এক, কার্বন পরমাণুর বিশেষ ইলেকট্রন বিন্যাস, কার্বন পরমাণুর বিশেষ ইলেকট্রন বিন্যাস। দুই, কার্বন পরমাণু চতুর্যোজ্যতা প্রদর্শন করে। চতুর্যোজ্যতা মানে কি? চারটি যোজ্যতা। কার্বন পরমাণু চতুর্যোজ্যতা প্রদর্শন করে, কার্বন পরমাণু চতুর্যোজ্যতা প্রদর্শন করে, চারটি যোজ্যতা আছে এর। কার্বন পরমাণুর আকার ছোট, এটাও একটা কারণ, কার্বন পরমাণুর আকার ছোট। তিন, কার্বন পরমাণুর আকার ছোট। কার্বন পরমাণুর আকার ছোট। চার, বন্ধন শক্তি, ঠিক আছে, কার্বন পরমাণুর বন্ধন খুবই দৃঢ় ও শক্তিশালী হয়। কার্বন কার্বন বন্ধন খুবই দৃঢ় ও শক্তিশালী হয়। মানে কি, কার্বন কার্বন বন্ধনটা ভেঙে যাবে না সহজে, ঠিক না? কার্বন কার্বন বন্ধনটা সহজে ভাঙবে না। নেক্সট, কার্বনের যোজ্যতার ত্রিমাত্রিক মডেল। কার্বনের চতুর্যোজ্যতার চতুর্যোজ্যতার ত্রিমাত্রিক মডেল। ত্রিমাত্রিক মডেল, এটা অ্যাকচুয়ালি বিজ্ঞানীর নাম বলে দিতে পারে যে ভ্যান্ট হপ এবং লাবেল। ভ্যান্ট হপ এবং লাবেল এই মডেলটা দিয়েছিল, বিজ্ঞানীর নামটা লিখে নিতে পারিস, ভ্যান্ট। ওই, হ্যাঁ এটা আলাদা কোশ্চেন, আগেরটা হয়ে গেছে, কার্বনের ক্যাটিনেশন ধর্মের কারণ হয়ে গেছে, ঠিক আছে।
কি লিখবি? কার্বনের চতুর্যোজ্যতার ত্রিমাত্রিক মডেল কি? হপ ভ্যান্ট হপ এবং লাবেল, এরা হচ্ছে দিয়েছিল, ঠিক না? ভ্যান্ট হপ এবং লাবেল, বই থেকে দেখতে পারিস বানানটা। হুম, এখানে না কার্বনের যে চারটি যোজ্যতা সেটা কেমন থাকে, চারটি যোজ্যতা কি বোর্ড একটাই সমতলে থাকে না কিভাবে বিন্যস্ত হয়ে থাকে সেটা দেখতে হবে। তো কার্বনের চারটি যোজ্যতা থাকে এইভাবে, তোরা চতুস্তলক, সমচতুস্তলক মানে কি? সমচতুস্তলক মানে ধর আমি করলাম কি, এটা একটা ত্রিভুজ, ছবি তোদের আঁকতে হবে না এখন, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটি বাহু সমান, তাহলে এটাকে কি বলবো? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। এবারে এটা সমবাহু ত্রিভুজ, তো আমি আর একটা ত্রিভুজ নিলাম, আর একটা এরকম সমবাহু ত্রিভুজ নিলাম, ঠিক তো? আর একটা সমবাহু ত্রিভুজ নিলাম, সেই সমবাহু ত্রিভুজটাকে কেমন করলাম জানিস? সেই সমবাহু ত্রিভুজটাকে এরকম করে দিলাম, হলো? এই সাইডে দিলাম একটা সমবাহু ত্রিভুজ, আর একটা সমবাহু ত্রিভুজ এই সাইডে দিলাম, আর একটা সমবাহু ত্রিভুজ এই সাইডে দিলাম, তাহলে কটা মোট সমবাহু ত্রিভুজ নিলাম আমি? নিচে একটা আছে, এই সাইডে একটা, এই সাইডে একটা, এই সাইডে একটা, তাহলে মোট কটা ত্রিভুজ হলো? চারটি। তার মানে চারটে তল, মানে তোরা পিরামিড দেখেছিস? পিরামিড, চারটে তল, তাহলে চারটে তল এরকম হয়েছে, তাই না? এটা একটা তল, এটা একটা তল, এটা একটা তল, এবং নিচে যে ত্রিভুজ আছে, তাহলে মোট চারটে তল। তাহলে চারটে তল মানে কি? চারটে তল মানে চতুস্তলক। সমচতুস্তলক মানে কি? সমান সমান। এবারে ত্রিভুজ দিয়ে আমি চারটে তলই তৈরি করতে পারি, সবচেয়ে কম, সবচেয়ে কম চারটে তল তৈরি করতে পারি। চতুর্ভুজ দিয়ে সবচেয়ে কম কটা তল তৈরি করে? ছটা। যদি আমি একটা বক্স দেখাই, এই যে বক্সটা যদি আমি দেখাই, ধর এটা যদি দেখাই, এটা এখানে কটা তল হচ্ছে? এখানে হচ্ছে কিন্তু দেখ, এই সাইডের সামনে একটা, এটা একটা, দুটো, ঠিক আছে, এটা একটা, এটা একটা, চারটে, পাঁচটা, ছটা, ছটা তল হচ্ছে। তার মানে কি, চতুর্ভুজ যদি নিতাম তাহলে কি হতো? ছটা তল হয়ে যেত বদ্ধ করতে। তো এই যে যে সমচতুস্থলক হলো, এই সমচতুস্থলকের কটা শীর্ষবিন্দু বলতো? দেখ, শীর্ষবিন্দু হচ্ছে এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটে। আর এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এরা কিন্তু এখানেই একটা বিন্দুতে মিলেছে না, তাহলে এটা একটা শীর্ষবিন্দু হবে। তাহলে মোট কটা শীর্ষবিন্দু হবে? চারটে শীর্ষবিন্দু, ঠিক না? তাহলে মোট চারটে তল এবং চারটে শীর্ষবিন্দু। বেশ, এবারে এই কার্বনের চতুর্যোজ্যতার মডেল কি হচ্ছে? এই যে যে সমচতুস্থলক না, তার একদম কেন্দ্রে থাকবে কার্বনটা, এবং কার্বনের চারটি যোজ্যতা কি হবে? চারটি শীর্ষবিন্দুর দিকে, মানে এটা যদি কার্বন হয় তাহলে একটা একটা যোজ্যতা কি হবে? এই শীর্ষের দিকে, একটা যোজ্যতা এই শীর্ষের দিকে, আর একটা যোজ্যতা এই শীর্ষের দিকে, আর একটা যোজ্যতা এই উপরের দিকে, শীর্ষের দিকে, ঠিক না? তো সেটাকে আমরা দেখাই কিরকম ভাবে? এটা যদি কার্বন হয়, একটা যোজ্যতা এরকম, একটা এরকম, একটা এরকম, আর একটা কোথায় আছে বলতো? আর একটা হচ্ছে পেছনের দিকে আছে। কোথায় আছে? পেছনের দিকে। এবারে কি হবে? এখানে কি হবে? ত্রিভুজ আমি গঠন করে দেব, কিরকম করে দেখ, এই তিনটে সামনের দিকে, তাহলে এটা একটা ত্রিভুজ হয়ে গেল সামনের দিকে, ঠিক না? আর যেটা হচ্ছে পেছনের দিকে আছে, সেটাও একটা ত্রিভুজ গঠন করবে, কিরকম? ওই সাইডে পেছনের দিকে ত্রিভুজটা হবে, মানে এটা হচ্ছে পেছনের দিকে আছে, ঠিক না? মানে একে যদি আমি দেখি কিরকম হবে, দেখলে হবে কি, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, ঠিক না? আর এটা একটা ত্রিভুজ, আর পেছনের দিকে একটা ত্রিভুজ আছে, বোঝা গেল? পেছনের দিকে একটা ত্রিভুজ আছে। তো এখানে তাহলে কি হচ্ছে যে, এই সমচতুস্থলকের কেন্দ্রে থাকছে কার্বন, এবং চতুস্থলকের শীর্ষবিন্দুর দিকে থাকছে কি? চারটি যোজ্যতা। তাহলে আমরা লিখব কি, যে কার্বনের এই যে চতুর্যোজ্যতার মডেলটা কিভাবে লিখব? এক, এই মডেল অনুযায়ী কি লিখবি? এই মডেল অনুযায়ী, ছবিটা আঁকতে পারিস, এই ছবিটা আঁকতে পারিস, এই মডেল অনুযায়ী, এইটা, এই ছবিটা আঁকতে পারিস।
কিভাবে আঁকবি বলতো? কার্বন এভাবে দিবি, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, হয়ে গেল, ঠিক না? আর একটাকে এরকম করে ডট দিয়ে দিবি, ঠিক আছে? এবারে তুই হচ্ছে এটা হচ্ছে একটা ত্রিভুজ, আর এরকম করে দিয়ে দিবি, ব্যাস। ওটা পেছনের দিকে আছে, ঠিক আছে? হুম, কি লিখবো এই মডেল অনুযায়ী? অনুযায়ী 1 নম্বর, কার্বনের 4টি যোজ্যতা কখনোই এক সমতলে থাকে না। কার্বনের 4টি যোজ্যতা কখনোই একই সমতলে থাকে না। 2, কার্বন পরমাণুটি একটি সমচতুষ্তলকের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। সমচতুষ্তলকের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। কেন্দ্রবিন্দুতে অবস্থান করে এবং এবং চারটি যোজ্যতা ওই চতুস্থলকের শীর্ষ বিন্দুর দিকে প্রসারিত থাকে। তাহলে প্রথমটা কি বললাম, যে কার্বনের 4টি যোজ্যতা কখনোই একই সমতলে থাকে না। দ্বিতীয়তে কি বললাম, যে কার্বন পরমাণুটি একটি সমচতুস্থলকের কেন্দ্রবিন্দুতে অবস্থান করবে এবং তার 4টি যোজ্যতা ওই চতুস্থলকের শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে। 3, কার্বন পরমাণুর যে কোনো দুটি যোজ্যতার মধ্যবর্তী কোণ হয় 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট, এটা খুব ইম্পর্টেন্ট। 109 ডিগ্রি 28 মিনিট, এটা শর্ট কোশ্চেন পরীক্ষায় পড়ে, যে কার্বনের দুটি যোজ্যতার মধ্যে কোণ কত, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে শর্ট কোশ্চেন পড়ে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কার্বনের দুটি যোজ্যতার মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 109 ডিগ্রি 28 মিনিট, শর্ট কোশ্চেন হিসেবে আসে। হয়েছে? বেশ, তাহলে এতটা পর্যন্ত হলো। এবার চলে আসবো কি হাইড্রোকার্বন। কত সময় আছে? আচ্ছা, এখন সময়, ঠিক আছে। এবার আসবে কি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোকার্বন কাকে বলে? কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। তাহলে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন কি লিখবো? যে যেসব যৌগে শুধুমাত্র, যেসব জৈব যৌগ শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হয়, যেসব যৌগ শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত হয়, তাদেরকে হাইড্রোকার্বন বলে।
হয়েছে, তাদেরকে হাইড্রোকার্বন বলে। ঠিক তো, হাইড্রোকার্বন বলে। এবারে হাইড্রোকার্বন মানে কি, শুধু কার্বন এবং হাইড্রোজেন তো থাকবে অবশ্যই, আর অন্য কিছু থাকলে সেটাকে আমরা কি বলবো না, সেটাকে হাইড্রোকার্বন বলবো না, তবে হাইড্রোকার্বনের জাতক বলতে পারি, মানে ডেরিভেটিভ বলতে পারি, হাইড্রোকার্বনের ডেরিভেটিভ বলতে পারি, এগুলো আসবে পরে। এবারে হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক, হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করছি, হাইড্রোকার্বন হাইড্রোকার্বন হাইড্রোকার্বনকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে কি সম্পৃক্ত, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। একটা হচ্ছে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, দুই হচ্ছে কি অসম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক না? আচ্ছা, সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে তো বোঝা যাচ্ছে যে হাইড্রোজেন এবং কার্বন থাকবে, ঠিক তো, হাইড্রোজেন এবং কার্বন থাকবে। তবে কি এখানে কার্বন কার্বন এক বন্ধন হবে সবসময়, কি হবে, কার্বন কার্বন এক বন্ধন হবে। তাহলে কি লিখবো, যে যে সমস্ত হাইড্রোকার্বন যৌগে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে কেবলমাত্র সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত, এ তো সংজ্ঞা চলে আসবে। তবে আমি শুধু কি লিখছি, কার্বন কার্বন এক বন্ধন, শুধু এরকম করে লেখ, কার্বন কার্বন এক বন্ধন, মানে যে যা যৌগ হবে কার্বন আর কার্বনের মধ্যে এক বন্ধন হবে, ঠিক তো, কার্বন আর কার্বনের মধ্যে এক বন্ধন হবে। তাহলে এটাকে যদি সংজ্ঞা আকারে লিখিস তাহলে কি লিখবি, এটাকে যদি সংজ্ঞা আকারে লিখিস কিভাবে লিখবি, যেসব হাইড্রোকার্বন জৈব যৌগে বা যেসব হাইড্রোকার্বন যৌগে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে কেবলমাত্র সমযোজী এক বন্ধন, এটা হচ্ছে সমযোজী, অবশ্যই কার্বন কার্বন সমযোজী, সমযোজী তো হবেই, তড়িৎযোজী তো আর হবে না, সমযোজী হবে, সমযোজী এক বন্ধন। তাহলে সংজ্ঞা হিসাবে লিখতে পারবি, সংজ্ঞাটা লিখতে পারিস, লিখে নে, যেসব যেসব হাইড্রোকার্বন যৌগে যেসব হাইড্রোকার্বন যৌগে কার্বন কার্বন আচ্ছা, যৌগে কার্বন পরমাণুগুলি লিখতে পারিস, যেসব হাইড্রোকার্বন যৌগে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে কেবলমাত্র কেবলমাত্র সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত, সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত, তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে, তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। ঠিক আছে, তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে, হলো। তাহলে এটার আরেকটা নাম কি জানিস, সম্পৃক্ত হাইড্রোকার্বনের আরেকটা নাম হচ্ছে অ্যালকেন। কি নাম, অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বন যেটাই সেটা হচ্ছে কি অ্যালকেন। তাহলে অ্যালকেন মানে কি, কার্বন কার্বন এক বন্ধন হবে। এবার দেখ, আমি যদি বলি যে প্রথমেই যদি আমি একটাই কার্বন দিই, একটা যদি কার্বন দিই তার কটা বন্ধন হবে, চারটে তো বন্ধন লাগবে, চার হাতে চারটে হাইড্রোজেন দিয়ে দিলাম, ঠিক আছে, চার হাতে চারটে হাইড্রোজেন, তাহলে এর সংকেত কি হবে, CH4, এটা একটা কি অ্যালকেন, এটা একটা অ্যালকেন। তাহলে অ্যালকেনের প্রথম যে হচ্ছে সদস্য যে সে হচ্ছে কি মিথেন। এবার ধরো আমি বললাম যে দ্বিতীয়টা যদি বলি সি, মানে দুটো কার্বন, তাহলে কার্বন আর কার্বনের মধ্যে কি হবে, এক বন্ধন। এবারে প্রত্যেকটা কার্বনে 4 হাত পূরণ করতে হবে, কি বললাম, বোর্ডের দিকে সবাই তাকাবে, কার্বন কার্বন এক বন্ধন হয়ে গেছে, প্রত্যেকটা কার্বনে 4 হাত পূরণ করতে হবে। তাহলে এখানে একটা, এই কার্বনটা একটা তো হয়ে গেছে, আর তিনটে বাকি,
তাহলে তিনটেতে কি হবে, তিনটে হাইড্রোজেন যাবে। এখানেও কি তিনটে বাকি, তিনটেতে তিনটে হাইড্রোজেন গেল। তাহলে এটা কি লিখবো বলতো, সি। দেখ সি লিখলাম, H3 লিখলাম, বন্ড CH3 এরকম লেখা যায়। আর যদি কেউ একসঙ্গে লিখে তাহলে কি লিখবে, C2H6 হলো। এদের নাম কি হবে, কি নাম, এগুলো পরে আসবো, আমি শুধু দেখাচ্ছি যে যৌগ কেমন ভাবে হয়। আচ্ছা যদি তিনটে দিই, যদি আমি তিনটে দিই তাহলে কি হচ্ছে, দেখ সি বন্ড সি বন্ড সি, তাহলে কি হবে, এর 3 হাত বাকি, তিনটে হাইড্রোজেন। এর 2 হাত বাকি, আর দুটো হাইড্রোজেন। এর তিনটে, তাহলে হয়ে যাবে কত, CH3 CH2 CH3। যদি আমি একসঙ্গে লিখি তাহলে কত হবে বলতো, C3H8 C3H8। এখানে একটা জিনিস লক্ষ্য কর যে CH4 না, এটা অ্যাকচুয়ালি কি বলতো, কার্বনের নিচে তো এক, এখানে কার্বনের নিচে এক, হাইড্রোজেনের নিচে হচ্ছে কত, 4। এখানে C2H6, এখানে কার্বনের নিচে 2, হাইড্রোজেনের নিচে 6। এটা C3H8, কার্বনের নিচে 3, হাইড্রোজেনের নিচে 8। অ্যাকচুয়ালি এটাকে আমি যদি বলি না, যে একটা ফর্মুলা যদি বলা যায়, CnH2n+2, কি CnH2n+2। দেখ যদি মানে n হচ্ছে কি কার্বন সংখ্যা, n হচ্ছে কি কার্বন সংখ্যা। এই কার্বন সংখ্যা কি হতে পারে, একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে, চারটে, পাঁচটা, তাই না? যদি কার্বন সংখ্যা 1 হয় তাহলে কত হবে, C1, H কত হবে, 2, 1, 2 + 2 মানে 4 হয়ে গেল। আচ্ছা যদি কার্বন সংখ্যা 2 হয় তখন কত হবে, C নিচে 2, এখানে কি হবে, 2 n এর জায়গায় 2, 2 2 4, 2 যোগ 2 মানে কত হচ্ছে, 6, 6 হলো। এরপরে যদি আমি কার্বনের নিচে 3 দিই তাহলে 3, ফর্মুলাতে কি হবে, কার্বনের নিচে 3 দিয়েছি, তাহলে 2 3 6 + 2 মানে কি হবে, 8 H8। তোরা নিশ্চয়ই এবার বুঝতে পারছিস যে C4 হলে কত হবে বল, C4 হলে কত হবে, 10। C4 হলে কত হবে, H10 হবে, তাই না? C5 হলে H12 হবে। তো এইভাবে আমরা কিন্তু সংকেত বলতে পারি। তাহলে তোরা কাজ কি করবি, এটা টুকবি, এটা টুকবি, এটা টুকবি, টোকার পরে কি লিখবি, এগুলো আমি মুছে দিচ্ছি। এগুলো টোকার পরে কি লিখবি, যে অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, যেখানে n হচ্ছে কি কার্বন সংখ্যা, এবং কার্বন সংখ্যা কি হতে পারে, 1 2 3 4 5 পূর্ণ সংখ্যা হতে হবে, 1 2 3 4 5 এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা হতে হবে। দেখ প্রথমটা হচ্ছে কি মিথেন, এখানে কার্বন কার্বন এক বন্ধন তো নেই, কিন্তু তবুও মিথেনের 4 হাত পূর্ণ আছে, তাই না? এই জন্য এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। মানে মিথেন মানে হাইড্রোকার্বনের অ্যালকেনের সংজ্ঞাতে কি বলছে, যে কার্বন কার্বন এক বন্ধন। তো এখানে যেহেতু একটাই কার্বন, একটা কার্বনের 4 হাতে 4টে হাইড্রোজেন, তো এটা হচ্ছে কি সম্পৃক্ত। হচ্ছে 4 হাতে 4টে হাইড্রোজেন, মানে হচ্ছে সম্পৃক্তই আছে। না, সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এবারে আমি এগুলো উদাহরণ দিয়েছি, যে যদি একটা কার্বন বিশিষ্ট অ্যালকেন হয় তাহলে কি হবে, CnH4 CH4 মানে মিথেন। পরে আসবো এদের নাম। যদি দুটো কার্বন হয় তাহলে C2H6, তিনটে কার্বন হলে C3H8। যদি পরীক্ষায় প্রশ্ন দেয়
যে 8 কার্বন বিশিষ্ট অ্যালকেনের সংকেত কি হবে? লিখ তো কোশ্চেনটা লিখ। 8 কার্বন বিশিষ্ট 8 কার্বন সংখ্যা বিশিষ্ট 8 কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেনের সংকেত কি হবে? 8 কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেনের সংকেত কি হবে? কি হবে? 8 কার্বন বিশিষ্ট বলেছে, কার্বন সংখ্যাটা 8 হতে হবে। কত হয়েছে? ফর্মুলা কি? Cn প্লাস 2, 18, C8H18, বসা ভ্যালু বসা এখানে। C এর নিচে কত হবে? 8, H এর নিচে কত হবে? 2 গুণ 8 প্লাস 2, মানে ক্যালকুলেশন করলে কি হবে? C8 H 8 2 16 18, ঠিক তো? সহজ জিনিস, একবার ক্যালকুলেশন করলে হবে। এবার চলে আসবো কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কি বলবো? অসম্পৃক্ত হাইড্রো, এটা করেই ছুটি দিয়ে দেবো। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু তোর আছে? সবারই আছে, ঠিক আছে চল তাহলে এই পর্যন্ত থাকছে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন পরের দিন করছে, হ্যাঁ।